আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি লিনিয়া রহমান। আর শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। আওয়ামী লীগ প্রতিশোধ পরায়ণ হলে বিএনপি জামায়াতের অস্তিত্ব থাকতো না, টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী। দেশের উন্নয়নে বাধা আসলে বরদাস্ত করা হবে না। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা, খুলেছে অফিস, আদালত, ব্যাংক। ছুটির আমেজ অব্যাহত। বৃষ্টি ও উজানের ঢলে সুনামগঞ্জে হাওর ও নদীর পানি বেড়ে লোকালয় প্লাবিত, ডুবে গেছে সড়ক, ভোগান্তিতে নিম্নাঞ্চলের মানুষ। আলোচনায় কাঁচামরিচ, কেজি প্রতি 600 থেকে 650 টাকায় বিক্রি হচ্ছে। ভারতীয় কাঁচামরিচ ভর্তি ট্রাক ভোমরাস্থল বন্দর দিয়ে সাতক্ষীরায় প্রবেশ করেছে। আগামীকাল ঢাকায় আসছেন আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। শুনছিলেন শিরোনাম, এবারে যাব বিস্তারিত প্রসঙ্গে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের উন্নয়নে কেউ বাধা প্রদান করলে বরদাস্ত করা হবে না। তিনি বলেন, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ প্রতিশোধ পরায়ণ হলে বিএনপি জামায়াতের অস্তিত্ব থাকতো না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আতিকুর রহমান তিতাসের রিপোর্টে বিস্তারিত। গোপালগঞ্জ সফরের দ্বিতীয় দিনে সকালে টুঙ্গিপাড়ায় নিজ বাড়ি থেকে হেঁটে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌঁছান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি। টুঙ্গিপাড়ায় দলীয় কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়, আর বিএনপি জামাত ক্ষমতায় এলে দেশের সর্বনাশ করবে। 2026 সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে যাত্রা শুরু করবে। কাজে বাংলাদেশ যেটা অব্যাহত রাখতে পারে সেই কাজ আমাদের করতে হবে। এই বিএনপি জামাত সন্ত্রাসীরা যদি আবার ক্ষমতা আসে, আবার এই দেশের মানুষের ভাগ্য ছিনিমিনি খেলবে, ভাগ্য নিয়ে এদেশের সর্বনাশ করে দেবে। বাংলাদেশ সব দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় উল্লেখ করে তিনি বলেন, উন্নয়ন অগ্রযাত্রায় কেউ বাধা দিলে বরদাস্ত করা হবে না। আমাদের পররাষ্ট্রনীতি খুব ভালো, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। আমরা সেই নীতি মেনে চলি, কিন্তু আমাদের উন্নয়নে বা আমাদের অগ্রযাত্রায় কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করুক সেটা আমরা চাই না, সেটা আমরা বরদাস্ত করব না। আওয়ামী লীগ প্রতিশোধ পরায়ণ হলে ক্ষমতায় আসার পর বিএনপি জামাতের অস্তিত্ব থাকতো না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কত মানুষ বিধবা হচ্ছে, কত মানুষ সন্তান হারা হচ্ছে, স্বামী হারা হচ্ছে, তাদের জন্য, এই বিএনপি সন্ত্রাসীদের জন্য। এবার কানাডা ফেডারেল কোর্ট এই কথাই বলেছিল যে বিএনপি একটা সন্ত্রাসী সংগঠন। ওই সন্ত্রাসী সংগঠনের কোনো অধিকার নেই বাংলাদেশের মানুষ নিয়ে কথা বলার। তারা যে সমস্ত মিথ্যাচার বলে গেছে, আমি জানি এই মিথ্যা কোনদিন ঝোপে টিকবে না। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান সরকার প্রধান। সবাইকে এক হয়ে কাজ করতে হবে, সংগঠনকে শক্তিশালী করতে হবে। আমরা চাই যে আমাদের দেশ এগিয়ে যাক। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ঈদুল আজহার 5 দিনের সরকারি ছুটি শেষে আজ খুলেছে সরকারি অফিস, আদালত। ঈদের প্রথম কর্মদিবসে এখনও ছুটির আমেজ বিরাজ করছে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের মাঝে। ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন তারা একে অপরের সাথে। এস.এম. খোরশেদ আলমের রিপোর্ট। ঈদের ছুটি শেষে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে বইছে ঈদের আমেজ। একে অপরের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন সবাই। ছুটি শেষে খুলেছে অফিস, আদালত, ব্যাংক, বিমা। কুশল বিনিময় এবং কোলাকুলির মধ্য দিয়ে শুরু হয় প্রথম কার্যদিবস। আমরা সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে এবার ঈদটা উদযাপন করতে পারছি। উপস্থিতি কম হলেও ব্যাংকে ক্ষুদ্র পরিসরে লেনদেন শুরু হয়েছে। দৌড়াদৌড়ি করতেছে, আমরা 6-7 জন, ওখানে লোক আইলে পাস করলে পরে আমাদের ব্যাংকের কাউন্টারতে টাকা দেবে। সে 2-1 জন বাদে বাকি সবাই এসছে। যারা ঢাকার বাইরে ঈদ করতে গেছেন তাদের অনেকে 2-1 দিন আরো বেশি ছুটি নিয়েছেন, ফলে এখনো পুরোদমে কাজ শুরু হয়নি। যারা ছুটি নেন নাই তারা অবশ্যই এসেছেন, আর যারা ছুটি নিছেন তারা তো আর আসতে পারেন না। এখন যারা ছুটিতে
চলে গেছেন তারা বাদে সকলেই এসে গেছেন। সব কার্যক্রম চালু হতে আরও 2-3 দিন সময় লেগে যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গ্রাহকরা আপনাকে ঈদের পরবর্তীতে কিন্তু অনেকে কিন্তু দামে বাড়িতে যায়, সেই কারণে আজকে কিন্তু আমাদের মানে কার্যালয়ে দেখছেন যে গ্রাহকের উপস্থিতি অনেকটাই কম। SM খোরশেদ আলম, মাই টিভি, ঢাকা। এদিকে ঈদের ছুটি শেষে কর্মব্যস্ত রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। আবারও জীবিকার তাগিদে নতুন উদ্যমে শুরু হবে পথ চলা। ঢাকা পৌঁছাতে ভোগান্তি না হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন সবাই। আমেনা হীরার রিপোর্ট। ধীরে ধীরে আপন চেহারায় ফিরছে তিলোত্তমা ঢাকা। কর্মজীবীদের উপস্থিতিতে একটু একটু সরব হচ্ছে নগরী। ঈদের আমেজ শেষ না হলেও জীবন জীবিকার তাগিদে অনেককেই ফিরতে হচ্ছে ইট পাথরের রাজধানীতে। তাই কমলাপুর রেল স্টেশনে ছিল যাত্রীদের জনস্রোত। অফিস খোলা আছে, অফিস এই জন্যই তাড়াতাড়ি করে চলে আসে, ছুটি শেষ, বাচ্চার প্রাইভেট কোচিংয়ে যে আছে পরে তো জ্যাম হয়, আসতে অসুবিধা হয়। আসলে আমার বোনের পরীক্ষা, তার কারণে চলে আসতে হলো প্রিপারেশনের জন্য। রেল কর্তৃপক্ষ জানান ফিরতি ট্রেনে নেই কোনো শিডিউল বিপর্যয়। নিয়মিত ট্রেন হচ্ছে 38 জোড়া এবং বাড়তি ট্রেন স্পেশাল হচ্ছে 3টি স্পেশাল ঢাকা থেকে যায়, এবং এছাড়া মেইল লোকাল কমিউটার সহ প্রায় 52 জোড়া ট্রেন আমরা ঢাকা থেকে পরিচালনা করি। এবং ঈদের জন্য যে স্পেশাল ট্রেন 3টি সেটা 5 জুলাই পর্যন্ত চলাচল করবে। ফিরতি ট্রেনে কোনো ভোগান্তিও এখন পর্যন্ত হয়নি। এদিকে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে রাজশাহী, কুষ্টিয়া, মাগুরা, পাবনা সহ বিভিন্ন এলাকার অসংখ্য মানুষ ফিরছেন নগরীতে। ভোগান্তি ছাড়াই ঢাকায় ঢুকতে পেরে স্বস্তিতে যাত্রীরা। এখন তো অনেক গাড়ি চালু করা শুরু হয় নাই, রাস্তা অনেক ফাঁকা, এমন ফাঁকা কখনো পাই নাই। জাম ছিল না রাস্তায়, রাস্তা ক্লিয়ার, ভোগান্তি জাম নাই, ঈদের পরে স্বস্তি লাগছে। যেহেতু কোনো নাই, জ্যামজট নাই, আমার কাছে খুব ভালো লাগছে। আগামী কয়েকদিন এই যাত্রাচাপ থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। কারো প্রেসক্রিপশনে নয়, নির্বাচনকালীন সরকারের অধীনে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন ভণ্ডুল করাই বিএনপির উদ্দেশ্য। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তারা। হাসান জাকিরের রিপোর্ট। ঈদুল আজহার ছুটি শেষে সচিবালয়ে প্রথম কর্মদিবসে নিজ নিজ দপ্তরে শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রীরা। এ সময় সাংবাদিকদের সাথে আলাপকালে নির্বাচন নিয়ে দলীয় ভাবনার কথা তুলে ধরেন সড়ক পরিবহন সেতু মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কারো প্রেসক্রিপশন অনুযায়ী বাংলাদেশের নির্বাচন হবে না। সংবিধানকে ফলো করে পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো নির্বাচনকালীন সরকার রেখে এই দেশে ইলেকশন। বাংলাদেশের বিরোধী দলের ব্যর্থতার সীমা নেই উল্লেখ করে কাদের বলেন, বিএনপি নির্বাচনে যেমন ব্যর্থ তেমনি ব্যর্থ আন্দোলনেও। কথা আমরা শুনবো, ভালো পরামর্শ কেউ দিলে সেটাও আমরা শুনবো, তবে আমরা কারো নির্দেশ বা নিয়ন্ত্রণে থাকবো এমনটি মনে করার কোনো কারণ নেই। দাপ্তরিক কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বিএনপি নির্বাচন ভণ্ডুল করতে চায়। সমস্ত কৌশলের মূল উদ্দেশ্য দেশে একটি বিশৃঙ্খলা তৈরি করা এবং নির্বাচনকে ভণ্ডুল করার অপচেষ্টা করা, এটি হচ্ছে তাদের মূল কৌশল। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আন্দোলনের নামে যারা নাশকতা সৃষ্টির চেষ্টা করবে তাদের প্রতিহত করবে আইনশৃঙ্খলা বাহিনী। আমাদের নিরাপত্তা বাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে তারা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সবসময় তৈরি থাকে। যারা এই নাশকতা করার চেষ্টা করবে, নিরাপত্তা বাহিনী তখন তার দায়িত্ব পালন করবে। হাসান জাকির, মাই টিভি, ঢাকা। এদিকে ঈদে মানুষ ঘরমুখ হলেও নিজ জেলা বা গ্রামে তারা নিরাপদ ছিলেন না বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, নানা আতঙ্কে ঈদের ছুটিতে মানুষ বাড়িতে ফিরেও স্বস্তিতে ছিল না। দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। দাম বৃদ্ধি নিয়ে ন্যূনতম প্রয়োজনীয় জিনিস কিনতে পারছে না। অবৈধ সরকারের মন্ত্রী ও প্রভাবশালী দলের নেতাদের জড়িত থাকার কারণে সিন্ডিকেট প্রচণ্ড শক্তিশালী।
বৃষ্টিপাত ও উজানের ঢলে সুনামগঞ্জে হাওর ও নদীর পানি বেড়ে লোকালয় প্লাবিত হচ্ছে। ঢলের পানিতে ডুবে গেছে সড়ক। জেলার সীমান্তবর্তী উপজেলা সদর বিশ্বম্ভরপুর, তাহিরপুর, মধ্যনগর, দোয়ারা বাজার ও ছাতকের নিম্নাঞ্চলে পাহাড়ি ঢলের পানি প্রবল বেগে নেমে আসছে। মেঘালয় পাহাড়ে ৩০টির মতো পাহাড়ি ছড়া দিয়ে ঢলের পানি প্রবেশ করছে বিভিন্ন এলাকায়। সুজন হাসানের রিপোর্ট। বৃষ্টিপাত ও উজানের ঢলে সুনামগঞ্জে হাওর ও নদীর পানি বেড়ে লোকালয় প্লাবিত হচ্ছে। ঢলের পানিতে ডুবে গেছে সড়ক। জেলার সীমান্তবর্তী উপজেলা সদর বিশ্বম্ভরপুর, তাহিরপুর, মধ্যনগর, দোয়ারা বাজার ও ছাতকের নিম্নাঞ্চলে পাহাড়ি ঢলের পানি প্রবল বেগে নেমে আসছে। বৃষ্টিপাত ও উজানের ঢলে পানি বেড়েছে সুরমা, জাদুকাঠা, বোলাইচেলা, খাসিয়ামারা, সোমেশ্বরী, চলতি, ঝালুখালী, রক্তি ও মানাই পাটলাই নদীর পানি। মেঘালয় পাহাড়ের ৩০টির মতো পাহাড়ি ছড়া দিয়ে ঢলের পানি প্রবেশ করেছে বিভিন্ন এলাকায়। পাহাড়ি ঢল আছে, আলে সামান্য মেঘ বৃষ্টি হইলেই আমরা যাতায়াত করতে খুব বেশি রকম সমস্যা হয়। শহরের বাইরে ও নিম্নাঞ্চলে অনেক রাস্তা প্লাবিত হয়ে গ্রামীণ যোগাযোগ ব্যাহত হচ্ছে। এতে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। আমরা খুব কষ্টে চলাফেরা করতেছি। আপনাদের কি বলবো, পানি তো ধীরে ধীরে বাড়তেছে। সিলেট বিভাগে আরও ২-১ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এটাকে অতি ভারী বৃষ্টিপাত বলা হয়ে থাকে। তো আগামী ২৪ ঘন্টার জন্য এই অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসটা রয়েছে এবং আগামী দিনগুলোতেও এই বৃষ্টিপাতের পূর্বাভাসটাই অব্যাহত থাকতে পারে। সুজন হোসেন, মাই টিভি নিউজ ডেস্ক। ২ সপ্তাহ আগেও রাজধানীতে কাঁচামরিচ বিক্রি হয়েছে ১২০ থেকে ১৪০ টাকা কেজি দরে। ঈদের কয়েকদিন আগে তা বেড়ে দাঁড়ায় ৩০০ থেকে ৪০০ টাকায়। এরপর থেকে দাম কমেনি। এখন বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৬৫০ টাকা কেজি দরে। মুহিবুল কাদের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর বাড়তি দামের বাজারে সব সবজির দোকানগুলোতে কাঁচামরিচ নেই বললেই চলে। গুটি কয়েক দোকানে থাকলেও দাম আকাশচুম্বী। বাজারে ৪০০ থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মরিচ। দোকানিরা জানায় ঈদের কারণে ঢাকার বাইরে থেকে পণ্যবাহী গাড়ি আসছে না। বৃষ্টির কারণে মরিচের আবাদ কমে গিয়েছে। গাড়ি আসে না, এ বিদায় কেউ কয় যে বৃষ্টি বাদলের দিন, এজন্যই মরিচ আসে না, দাম বাড়তি। ক্রেতারা জানায় ঈদ আসলেই নিত্যপণ্যের বাজারে তৈরি হয় এ ধরনের অস্থিতিশীলতা। সরকারের মনিটরিং জোরদার করার দাবি তাদের। সবই কাঁচা বাজার দেন না, সব কিছুরই দাম বেশি। যেটা ৬০ টাকা দিয়ে কিনতাম সেটা এখন ১০০ টাকা। আর কাঁচা মরিচ তো বলা লাগবে না, এটা তো আপনারা দেখতেছেন। মরিচের দাম তো অনেক চড়ে, এই চড়ে তো আমরা কিনতে পারবো না এত দামে। কমাইতে হইলে এটা ই করতে হইব, সরকারের দেখবো, এটা দেখবো, আমদানি করতে হইব। এছাড়া প্রতি কেজি ধুন্দুল ৬০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, পটল ৪০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা সহ সব সবজি ৪০ টাকা থেকে ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মহিবুল কাদের, মাই টিভি, ঢাকা। এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ৫ দিন বন্ধ থাকার পর আজ থেকে সাতক্ষীরার ভোমলা স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকে বাংলাদেশ ভারতের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়। প্রথম দিন বেলা 11:30টায় ৬টি ভারতীয় কাঁচামরিচ ভর্তি ট্রাক ভোমরা স্থলবন্দর দিয়ে সাতক্ষীরায় প্রবেশ করে। প্রতি ট্রাকে ১০ টন করে মোট ৬০ টন কাঁচামরিচ রয়েছে। আগামীকাল ঢাকায় আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। বাংলাদেশে এসে তিনি বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিবেন। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে বাজপাখি খ্যাত এই গোলরক্ষকের। জুবাইর রহমানের রিপোর্ট। সোমবার বাংলাদেশ সফরে আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। একদিনের সেই সফরে তিনি বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও। ভারতীয় স্পোর্টস প্রমোটার কোম্পানি শতদ্রু দত্ত মূলত মার্টিনেজকে নিয়ে আসছেন ভারত ও বাংলাদেশ সফরে। এ নিয়ে ফেসবুকে এক স্ট্যাটাসে শতদ্রু লিখেছেন, এমিলিয়ানো মার্টিনেজ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ফুটবল ও আর্জেন্টিনার প্রতি প্যাশনেট একটি দেশের জন্য এটি দারুণ ব্যাপার। এর আগে বাংলাদেশে আসার বিষয়টি নিজের ফেসবুকেও নিশ্চিত করেন মার্টিনেজ। ৩রা জুলাই এই সফর শুরু হবে বাংলাদেশে। ৪ ও ৫ই জুলাই কলকাতায় থাকবেন মার্টিনেজ। মোহনবাগান ক্লাবে যাবেন, মালা পরাবেন ম্যারাডোনার ভাস্কর্যে, বলে লাথি মেরে উদ্বোধন করবেন একটা ফুটবল ম্যাচের। কলকাতায় মার্টিনেজের 2 দিনের সফরসূচিও চূড়ান্ত হয়ে গেছে এরই মধ্যে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলির সঙ্গে দেখা করাও যার অন্তর্ভুক্ত। এরই মধ্যে মমতার জন্য উপহার হিসেবে সই করে নিজের একজোড়া গ্লাভস পাঠিয়েছেন মার্টিনেজ। ভিডিও বার্তায় সৌরভকে দাদা বলেও সম্বোধন করেছেন।
জুবার রহমান, মাই টিভি নিউজ। নিচ্ছি বিরতি, ফিরে এসে জানাবো 3 বছরের মধ্যে নৌপথে নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে, জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। রাজধানীর ফার্মগেটে ছুরিকাঘাতে পুলিশ নিহতের ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে ডিবি। আবার স্বাগত, আপনারা দেখছেন মাই টিভি সংবাদ। আগামী 3 বছরের মধ্যে নৌপথে নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ। তিনি জানান, ড্রেজার ও তেলবাহী জাহাজ দুর্ঘটনা ঘটলে উদ্ধার কাজে আধুনিক সরঞ্জাম সংগ্রহ করা হচ্ছে। সকালে সচিবালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। রাজধানীর ফার্মগেটে ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহতের ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। হত্যার সাথে জড়িত থাকার দায় স্বীকার করেছেন একজন। শনিবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শনিবার ভোরে ফার্মগেটে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হন ট্রাফিক কনস্টেবল মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদার। ছুটি শেষে শেরপুর থেকে কর্মস্থলে ফিরছিলেন তিনি। ভোরে ফার্মগেট এলাকায় পৌঁছালে সেজান পয়েন্টের সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। এ সময় পেটে এবং পিঠে বেশ কয়েকবার ছুরিকাঘাত করা হলে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 1973 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন নিজস্ব স্যাটেলাইটের মাধ্যমে দেশীয় চ্যানেলগুলো পরিচালিত হবে। অবশেষে সেই স্বপ্ন পূরণ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন চলছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 উৎক্ষেপণের মহাপরিকল্পনা। মাইটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা জানান বঙ্গবন্ধু স্যাটেলাইটের চেয়ারম্যান ডক্টর শাহজাহান মাহমুদ। আরও জানাচ্ছেন আবু সাইদ অপু। বঙ্গবন্ধু স্যাটেলাইট এক বাংলাদেশের প্রথম ভূ-স্থির যোগাযোগ ও সম্প্রচার উপগ্রহ। এটি 2018 সালের 11 মে বাংলাদেশ সময় 12 মে যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়। এর মধ্য দিয়ে 57তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় যুক্ত হয় লাল সবুজের বাংলাদেশের নাম। ফ্রান্সের থেলিস অ্যালেনিয়া স্পেস কর্তৃক নকশা ও তৈরি এবং এটি যুক্তরাষ্ট্রের ব্যক্তি মালিকানাধীন মহাকাশযান সংস্থা স্পেস এক্স থেকে উৎক্ষেপণ করা হয়েছে। কৃত্রিম উপগ্রহটি উৎক্ষেপণ করার পর বাংলাদেশ 12 মে 2018 তারিখে এটি থেকে পরীক্ষামূলক সংকেত পেতে শুরু করে। বঙ্গবন্ধু এক কৃত্রিম উপগ্রহটি সম্পূর্ণ চালু হওয়ার পর বাংলাদেশের ভূকেন্দ্র থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এই জন্য গাজীপুর জেলার জয়দেবপুর ও রাঙ্গামাটির বেতবুনিয়ায় ভূকেন্দ্রটি তৈরি করা হলে এর মূল ভূকেন্দ্রটি জয়দেবপুরই অবস্থিত। কার জন্য এত বড় অর্জন পূরণের স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ, সেই ব্যাখ্যাই তুলে ধরেন বঙ্গবন্ধু স্যাটেলাইটের চেয়ারম্যান ডক্টর শাহজাহান মাহমুদ। বঙ্গবন্ধু এই রাষ্ট্রটাকে কিভাবে টেকনোলজিক্যালি সামনে নিয়ে যেতে পারে, কিভাবে যোগাযোগ রক্ষা করা যেতে পারে, এটা নিয়ে উনি চিন্তা করেছেন। সেই জন্য তিনি 1975 সনের 14 জুন বেতবুনিয়াতে একটা ভূ উপগ্রহ কেন্দ্র স্থাপন করেন। এর মাধ্যমে আমরা স্যাটেলাইট জগতে প্রবেশ করব। মাইটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, বঙ্গবন্ধু কন্যা না হলে কখনো নিজস্ব স্যাটেলাইটে বেসরকারি টেলিভিশনগুলোকে অন্য দেশের ওপর ভর করতে হতো। এতে করে দেশের অর্থ যেত বিদেশে। এটা কিন্তু একটা যুগান্তকারী সিদ্ধান্ত। তখন বাংলাদেশ স্যাটেলাইট টেকনোলজি সম্বন্ধে কোনো কিছু জানে না, কিন্তু তিনি বঙ্গবন্ধুর কন্যা, তিনি সাহস করে এই উদ্যোগটা নিলেন। চুক্তি স্বাক্ষর হওয়ার পরে কাজ যখন শুরু হয়, এই স্যাটেলাইটে প্রত্যেকটা ব্যাপারে উনি সাহায্য করেছেন এবং এই যে একটা সাকসেসফুলি এই স্যাটেলাইটে যে রান করছে এবং সমস্ত টেলিভিশনগুলো যে আমাদের এই স্যাটেলাইটের সঙ্গে সংযুক্ত হয়েছে, সেখানেও তার অবদান। এ সময় মাইটিভির নতুন আর্থ স্টেশন ও এইচডির অর্জন নিয়ে ভূয়সী প্রশংসা করেন বঙ্গবন্ধু স্যাটেলাইটের চেয়ারম্যান ডক্টর শাহজাহান মাহমুদ। আমার কিন্তু বহুদিনের ইচ্ছা যে এখানকার টেলিভিশন চ্যানেলগুলো যেন এইচডি ইকুইপমেন্ট নিয়ে এসে তারা যেন সংবাদ প্রচারণা করে কিংবা তাদের অনুষ্ঠান প্রচারণা করে। তো এটা শুনে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি এবং আমি মাই টিভিকে অভিনন্দন জানাচ্ছি এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য এবং আমি আশা করি অন্যান্য টিভিগুলো সত্যিকার অর্থে
এটি অনুষ্ঠান পরিচালনা করবে ভবিষ্যতে। এরপর মহাকাশে যাবে বাংলাদেশের দ্বিতীয় স্যাটেলাইটের অর্থাৎ বঙ্গবন্ধু স্যাটেলাইট 2। তবে সরকার পিছিয়ে নেই 3 ও 4-এর ভাবনা থেকেও। 1975 সালে 14 জুন বেতবুনিয়ায় উপগ্রহ ভূকেন্দ্র প্রতিষ্ঠা এবং 1973 সালে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নে বাংলাদেশের সদস্যপদ অর্জনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিস্ময়কর দূরদর্শিতা আজ দৃশ্যমান। আবু সেতফু, মাই টিভি, ঢাকা। নিচ্ছি বিরতি, ফিরছে এক্ষুনি, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন মাই টিভি সংবাদ। সুনামগঞ্জের সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে নৌকা ডুবে একই পরিবারের 2 বোন ও 1 ভাই নিহত হয়েছে। স্থানীয়রা জানায়, দুপুরে ভাই বোনরা হাওড়ে নৌকায় চড়ে বাড়ি থেকে সড়কে আসতে গিয়ে ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় তারা নিখোঁজ হলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। নিহত 2 বোন ফারজানা, মারজানা ও ভাই রবিন 3 জনই বয়সের শিশু। এদিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজ সাগর নন্দিনী 2 বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ 4 জনের মধ্যে 1 জনের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। এখনও মেলেনি বাকি 3 জনের সন্ধান। দুপুরে জাহাজের ইঞ্জিন রুম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল সাফায়েত জানান, নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত থাকবে। এ পর্যায়ে আন্তর্জাতিক সংবাদ। পুলিশের গুলিতে কিশোর নিহতের জেরে ফ্রান্সে সহিংসতা অব্যাহত রয়েছে। পঞ্চম রাতেও দেশ জুড়ে গ্রেফতার হয়েছে অন্তত 322 জন। সবচেয়ে উত্তপ্ত পরিস্থিতি ছিল মার্সেই শহরে। রাতে পুলিশের সাথে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘাত হয়। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস এবং রাবার বুলেট নিক্ষেপ করে নিরাপত্তা বাহিনী। দক্ষিণাঞ্চলীয় শহরটি থেকে অন্তত 56 জনকে গ্রেফতার করা হয়েছে। তবে প্যারিসের পরিস্থিতি তুলনামূলক শান্ত ছিল শনিবার রাতে। শনিবার প্যারিসের নতে শহরে স্থানীয় একটি মসজিদের জানাজা শেষে দাফন সম্পন্ন হয় কিশোর নাহেলের। খেলার সংবাদ। কনমেবল অনূর্ধ্ব 17 ফুটবল টুর্নামেন্টের ফাইনালে রাতে মাঠে নামবে 2 চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল এবং আর্জেন্টিনা। দল দুটি এর আগেও একে অপরের মুখোমুখি হয়েছিল, কিন্তু ম্যাচটিতে কেউই জয় পায়নি। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি 1-1 গোলে ড্র হয়। 2 দলের মধ্যকার ফাইনাল খেলাটি স্থানীয় সময় বিকেল 4টায় অনুষ্ঠিত হবে। আর্জেন্টিনা সেমিফাইনালে ভেনেজুয়েলার বিপক্ষে 3-0 গোলে জয়লাভ করে। অন্যদিকে ব্রাজিল কলম্বিয়াকে 3-0 গোলে হারিয়ে ফাইনালে ওঠে। সংবাদের একদমই শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আওয়ামী লীগ প্রতিশোধ পরায়ণ হলে বিএনপি জামায়াতের অস্তিত্ব থাকতো না, টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী। দেশের উন্নয়নে বাধা আসলে বরদাস্ত করা হবে না। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা। খুলেছে অফিস, আদালত, ব্যাংক। ছুটির আমেজ অব্যাহত। বৃষ্টি ও উজানের ঢলে সুনামগঞ্জে হাওর নদীর পানি বেড়ে লোকালয় প্লাবিত, ডুবে গেছে সড়ক। ভোগান্তিতে নিম্নাঞ্চলের মানুষ। আলোচনায় কাঁচামরিচ, কেজি প্রতি 600 থেকে 650 টাকায় বিক্রি হচ্ছে। ভারতীয় কাঁচামরিচ ভর্তি ট্রাক ভোমরা স্থলবন্দর দিয়ে সাতক্ষীরায় প্রবেশ করেছে। আগামীকাল ঢাকায় আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। আমাদের সাথে এতক্ষণ থাকবার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা এবং facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।